আমরা এখন পরিবেশ রসায়ন এই অধ্যায়টার আদর্শ গ্যাসের যে গতীয় সমীকরণ আছে সেটা প্রতিপাদন করব এবং এই সমীকরণ থেকে বিভিন্ন রকম সম্পর্ক নির্ণয় করব, যেই সম্পর্কগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। ওকে, তো এই অধ্যায়টা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি সেকেন্ড পার্টের প্রথম অধ্যায়। তো চলো আমরা প্রতিপাদন শুরু করি। তো প্রতিপাদনের সাথে আমাদের প্রথমে একটা ঘনক লাগবে, তো ঘনকটা আমি এঁকে নিচ্ছি। এটা মনে করো একটা ঘনক। আমরা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা ভেক্টর কল্পনা করছি, একক ভেক্টর। ওকে, তিনটা একক ভেক্টর কল্পনা করছি। এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে জেড অক্ষ। এই বরাবর হচ্ছে আই ভেক্টর, এক্স অক্ষ বরাবর আই একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে একক ভেক্টর এবং জেড অক্ষ বরাবর হচ্ছে কে একক ভেক্টর। তো তিনটা অক্ষ বরাবর আমরা তিনটা একক ভেক্টর কল্পনা করে নিলাম। এখন এটা তো একটা ঘনক, তো ঘনকের ধার থাকে, ধার মানে বাহু। ঠিক আছে, ঘনকের ছয়টা মানে তল থাকে, ওই তলের আবার ধার থাকে, ধার মানে বাহু থাকে। তো আমরা ধরে নিলাম যে ঘনকের ঘনকের বাহুর দৈর্ঘ্য এল। ধরে কি ধরলাম? এল ধরলাম। কেন এল ধরলাম? কারণ ঘনকের প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, তাই শুধুমাত্র যদি এল ধরি মানে প্রত্যেকটা বাহুই হচ্ছে এল। ক্লিয়ার? প্রত্যেকটা বাহুই সমান মানে প্রত্যেকটা বাহুই এল হবে। ক্লিয়ার? এখন আমরা যদি ঘনকের বাহুর দৈর্ঘ্যকে এল ধরি, ঘনকের এটা ধরি, হ্যাঁ ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এল। বাহুর দৈর্ঘ্য কি ধরবো? এল ধরবো। ঘনকের প্রত্যেকটা বাহুই সমান, ঘনকের কি প্রত্যেকটা বাহুই হচ্ছে সমান, সেই জন্য প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরেছি? এল ধরেছি। তাহলে ঘনকের আয়তন কি হবে বলতো? ঘনকের আয়তনের সূত্র কি? বাহু তার হোল কিউব। বাহু কত? এল, তাহলে এল কে তুমি হোল কিউব করে দাও। এটাই হচ্ছে ঘনকের আয়তন পেলাম। এবার এই ঘনকের একটা তলের একটা তলের ক্ষেত্রফল কি হবে বলতো? ঘনকের কয়টা তল? ঘনকের হচ্ছে 6টা তল। তার ভিতরে যে কোনো একটা তলকে তুমি খুলে এখানে আনো, যে কোনো একটা তল। তো খুলে আনলে সেটা একটা বর্গ হয়ে যাবে। কি হবে? বর্গ হয়ে যাবে। বর্গের বাহুদেরও কি আছে? সব হলো এল। বর্গের চারটে বাহুই কি হয়? সমান হয়। তো একটা বর্গ হয়ে যাবে। তো বর্গ যদি হয়, বর্গের ক্ষেত্রফলের সূত্র কি? বর্গের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার মানে কি? এল স্কয়ার। তাহলে তল কয়টা? 6টা। তাহলে 6টা তলের ক্ষেত্রফল কত হবে? 6টা। অতএব 6টা তলের ক্ষেত্রফল সমান কি হবে বলতো? 6 এল স্কয়ার। একটা তলের ক্ষেত্রফল যদি এল স্কয়ার হয়, তাহলে 6টা তলের ক্ষেত্রফল কি হবে? 6 এল স্কয়ার। এখন আরো মনে করো যে এই গ্যাস, এই যে ঘনকের ভিতরে, এই ঘনকটার ভিতরে আদর্শ গ্যাস আছে। ঘনকটার ভিতরে আদর্শ গ্যাস আছে, যার মানে এই গ্যাসের যার যার ঘনত্ব ধরে নাও হচ্ছে এল, সরি ঘনত্ব ধরে নাও রো। ঘনত্ব কি ধরবা? রো। আণবিক ভর ধরে নাও, আণবিক ভর সমান এম ধরো। আর মোল সংখ্যা ধরে নাও এন, মোল সংখ্যা সমান এন ধরো। আর কণার সংখ্যা ধরে নাও এক্স, কণার সংখ্যা মানে মোট কয়টা কণা আছে সেটা আমরা ধরে নিলাম এক্স। কণার সংখ্যা কয়টা? এক্সটা। প্রতিটা কণার ভর ধরে নাও মিউ, প্রত্যেকটা কণার ভর কি? মিউ। এবং
গ্যাসের কণাগুলোর মানে গ্যাসের কণাগুলোর মোট ভর ধরে নাও স্মল এম, আণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর মোট ভর হচ্ছে স্মল এম, এটা ধরে নাও। নেয়ার পরে আমরা আরো ধরবো হচ্ছে প্রথম যে কণাটা, একটা কণার বেগ আমরা যদি সি ওয়ান ধরি, তাহলে যখন মনে করো গ্যাসের কোন একটা কণা এখান থেকে যখন এখানে আছে মনে করো, তো এখান থেকে যখন যাবে তখন এই দূরত্বটা সে অতিক্রম করবে, তাই না? তো এইটা যাওয়ার সময় এ কি করবে, উপর নিচে আশেপাশে মানে চারিদিকে এক কথায় ছুটোছুটি করবে, তাই না? এ যখন যাবে তখন কি হবে বলতো, জিনিসটা এরকম হবে, এই 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 যেভাবে যাবে, তাহলে একবার নিচে যাচ্ছে, আর একবার উপরে যাচ্ছে, আর একবার এমনি যাচ্ছে। তাহলে কয়টা অক্ষ বরাবর যাচ্ছে? 3টা অক্ষ বরাবর। কিভাবে দেখো, উপর নিচে উপর নিচে, আর যাচ্ছে কোন দিকে? এদিকে যাচ্ছে, অগ্রসর হচ্ছে। তাহলে 3টা টোটাল, 3টা অক্ষ বরাবর তার বেগটা ভাগ হয়ে যাচ্ছে। সেটা কি অক্ষ? এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। তা আমরা সি ওয়ান ভেক্টর সমান, যদি 3টা অক্ষ বরাবর ভাগ হয়ে যায় তাহলে এমন হবে, ইউ ওয়ান আই ভেক্টর প্লাস ভি ওয়ান জে ভেক্টর প্লাস ডাব্লিউ ওয়ান কে ভেক্টর, এমন হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা কিভাবে হয় আমরা যখন তোমাদের ভেক্টর অধ্যায়টা করাবো ফিজিক্সের, তখন বুঝাই দেবো। ঠিক আছে, এখন শুধু জেনে রাখো। সি, এটা যদি তুমি স্কোয়ার করে দাও তাহলে হবে সি1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ1 স্কোয়ার প্লাস ভি1 স্কোয়ার প্লাস ডাব্লিউ1 স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ। এটাও বোঝানো হবে যখন তোমাদের আমি ফিজিক্সটা করাবো, তখন ফিজিক্সের ভেক্টর অধ্যায় করাবো তখন। এখন দেখো, আমরা যদি এক্স অক্ষ বরাবর শুধু বিবেচনা করি, আমরা কোন অক্ষ যাবো না, শুধুমাত্র এক্স অক্ষে, তাহলে কি হবে বলতো? এক্স অক্ষ বরাবর বরাবর কণার বেগ কি বলতো? এক্স অক্ষ বরাবর কণার বেগ হচ্ছে ইউ ওয়ান আই ভেক্টর, এমন, তাই না? এক্স অক্ষ বরাবর এটাই তো, এক্স অক্ষ বরাবর কণার বেগটা কি? ইউ1 আই ভেক্টর। আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু ভিটি, একটা সূত্র জানি না, এস ইজ ইকুয়াল টু ভিটি। এখন এস ইজ ইকুয়াল টু ভিটি কেন লিখলাম? কারণ এর বেগের কখনো হ্রাস বৃদ্ধি ঘটে না, সবসময় একই বেগে চলতে থাকে, সেই জন্য এস ইজ ইকুয়াল টু ভিটি হয়। ওকে, যদি তাই হয় তাহলে তাহলে কি হবে বলতো? এখানে আমরা টি সমান কি লিখতে পারবো? টি সমান লিখতে পারবো এস ডিভাইডেড বাই ভি, আমার লিখতে পারবো। এস এর মান কত? এ কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এখান থেকে এতটুকু। যখন যাবে এখান থেকে এই মাথায় যাবে এক্স অক্ষ বরাবর, তখন টোটাল দূরত্ব করবে এইটা। তো এইটা কার সমান? এর সমান। তো এইটা কি একটা ঘনকের না, বাহুর দৈর্ঘ্য এল। তার মানে এল, এস এর মান কত? এল ডিভাইড বাই ভি এর মানটা কত? এই যে এটা হচ্ছে ভি এর মান, অর্থাৎ ইউ1 আই ভেক্টর, এটা। ওকে, তো এটা এটা তুমি 2 নম্বর সমীকরণ দিয়ে রাখো। এখন যদি আমরা এক্স অক্ষ বরাবর আদি ভরবেগটা কল্পনা করি, তাহলে কি হবে বলতো? এক্স অক্ষ বরাবর একটা কণার আদি ভরবেগ, এক্স অক্ষ বরাবর কণার আদি ভরবেগ, যে কোনো কণার, আমরা যেহেতু এই কণার একটা কণা হিসাব করছি, এখানে সি1 প্রথম কণা, তাহলে সেহেতু ওই কণার ক্ষেত্রে হবে এক্স অক্ষ বরাবর কণার আদি ভরবেগটা কি হবে বলতো? ভরবেগ সমান কি? এম ইন্টু ভি, জানি না? তো প্রতিটা কণার ভর কি ধরেছি আমরা? প্রতিটা কণার ভর ধরেছি, দেখো মিউ, প্রতিটা কণার ভর কি? মিউ। তার মানে মিউ ইন্টু ভি এর মানটা, ভি হলো বেগ, বেগ কত? ইউ1 আই ভেক্টর, ইউ1 আই ভেক্টর, এমন, তাই তো? আবার এক্স অক্ষ বরাবর কণার শেষ ভরবেগ কি হবে বলো? শেষ ভরবেগ
শেষ ভরবেগ দেখো, এ যখন এতটুকু দূরত্ব অতিক্রম করবে তখন কি করবে, আবার বিপরীত দিকে ব্যাক করবে। তার মানে দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা, গতির যে দিক সেটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে? অবশ্যই যাচ্ছে, বিপরীত দিকে চলে যাচ্ছে। আর যখন গতির দিকটা চেঞ্জ হয়ে যাবে তখন এর আগে একটা মাইনাস আসবে। ক্লিয়ার? এখান থেকে এই পর্যন্ত আসলো, এসে আবার এদিকে চলে যাবে। এখন ধাক্কা খাওয়ার পরে তো এই বেগটা মান চেঞ্জ হয়ে যাওয়ার কথা, কেন চেঞ্জ হয় না? কারণ এটা একটা আদর্শ গ্যাস, আদর্শ গ্যাসের ক্ষেত্রে সবসময় একই বেগে চলবে, কখনো বেগের পরিবর্তনটা হবে না। ক্লিয়ার? সেই জন্য ইউ ওয়ান আই ভেক্টরই থাকবে, শুধুমাত্র এর চিহ্নটা চেঞ্জ হবে, অর্থাৎ মাইনাস হবে। তো দেখো কি হয়, মিউ মাইনাস ইউ ওয়ান আই ভেক্টর, এমন, তাই তো? এখন দেখো, আমরা যদি ভরবেগের পরিবর্তন হিসেব করি, ভরবেগের পরিবর্তন মানে কি? ভরবেগের বিয়োগফল, এটাই তো। তো সেটাই করো, ভরবেগের পরিবর্তন সমান কি হবে বলো? মিউ ইউ ওয়ান আই মাইনাস মিউ মাইনাস ইউ ওয়ান আই, এমন, তাই না? এখন দেখো, তুমি যদি গুণ করে দাও তাহলে মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়ে যায়। তার মানে এখানে হচ্ছে মিউ ইউ ওয়ান আই মাইনাসে মাইনাসে প্লাস মিউ ইউ ওয়ান আই, কয়টা হচ্ছে টোটাল? দুইটা হচ্ছে, মানে টু মিউ ইউ ওয়ান আই ভেক্টর, এমন আসলো। ক্লিয়ার? এটা দুইটা একই জাতীয় ভেক্টর, আই ভেক্টর আই ভেক্টর তে যোগ করা যায়, তাহলে দুইটা মিউ ইউ ওয়ান আই ভেক্টর হলো। এটা ছিল ভরবেগের পরিবর্তন। এখন ভরবেগের পরিবর্তনের পর যখন ভরবেগের পরিবর্তনের হার হিসেব করবো তখন কি হবে? ভরবেগের পরিবর্তনের হার সমান কি হবে বলো? হার মানে হচ্ছে ওকে টি দ্বারা ভাগ করা, টি। তার মানে টু মিউ ইউ আই ইউ ওয়ান আই ভেক্টর ডিভাইড বাই টি, এমন। টি এর মান তুমি একটু আগে এখানে নির্ণয় করে আসছো, কি এল ভাগ ইউ ওয়ান আই, বসিয়ে দাও এখানে। তাহলে এখানে হচ্ছে টু মিউ ইউ ওয়ান আই ডিভাইড বাই কি হবে, এল ডিভাইডেড বাই ইউ ওয়ান আই ভেক্টর, এমন। এখন এটা গুণ দিয়ে উল্টাই দাও, তাহলে কি হবে, টু মিউ ইউ ওয়ান আই ভেক্টর, গুণ দিয়ে উল্টাও, তাহলে এই ইউ ওয়ান আই ভেক্টর উপরে চলে যাবে, ইউ ওয়ান আই এটা উপরে চলে যাবে, আর এটা নিচে চলে আসবে, এল, তাই তো? এখন দেখো, যদি গুণ করে দাও তাহলে কি হবে বলো তো, টু মিউ ইউ ওয়ান গুণ করলে ইউ ওয়ান গুণ করলে ইউ ওয়ান স্কোয়ার হয়, তাই তো? আর আই গুণ করলে আই ভেক্টর তার হোল স্কোয়ার হয়, এরকম হয়। আর নিচে কি থাকে, এল হয়। তার মানে কি থাকছে দেখো, টু মিউ ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এল। এটা কেন? তুমি যদি আই এর স্কোয়ার করো তাহলে ওয়ান আসে, রেজাল্ট কি আসে, ওয়ান আসে। এটা যখন আমরা ভেক্টর অধ্যায় করবো তখন বুঝাবো তোমাদের। তার মানে এইটা হলো আমাদের ভরবেগের পরিবর্তনের হার। কয়টা কণার? একটা কণার, কিন্তু এটা কয়টা কণার? একটা কণার, একটা কণার, ঠিক আছে? একটা কণার ভরবেগের পরিবর্তন হয় হার কি, টু মিউ ইউ ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এল। এটা শুধুমাত্র এক্স অক্ষ বরাবর। কি অক্ষ বরাবর? এটা ছিল এক্স অক্ষ বরাবর। একইভাবে আমরা যদি ওয়াই অক্ষ বরাবর কল্পনা করি, ওয়াই অক্ষ বরাবর কণাটার ভরবেগের পরিবর্তনের হার কত হবে? পরিবর্তনের হার কি হবে বলতো? শুধুমাত্র এই বেগটা চেঞ্জ হবে, এখানে ইউ ওয়ান না হয়ে ভি ওয়ান হবে। অর্থাৎ এখানে এমন হবে যে টু মিউ ভি ওয়ান স্কোয়ার ডিভাইড বাই এল, এমন হবে, তাই তো? ওই যে ওয়াই অক্ষ বরাবর কি ধরেছিলাম, এই যে এটা এটা
এটা, তারপরে যে এটা, ওকে। আর একটা হলো জেড অক্ষ, তাহলে জেড অক্ষ বরাবর কণাটার ভরবেগের পরিবর্তন হয় কি হবে বলতো? টু মিউ ডাব্লু ওয়ান, টু মিউ ডাব্লু ওয়ান ডিভাইড ডাব্লু ওয়ান স্কয়ার ডিভাইড বাই এল, এমন হবে। ঠিক আছে, তাহলে তিনটা অক্ষ বরাবর আমরা ভরবেগের পরিবর্তনের হারটা পেয়ে গেলাম। দেখো, একটি কণার ভরবেগের পরিবর্তনের হার, আগে ছিল এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর, এখন শুধুমাত্র কোনো অক্ষ না, এখন মূল যে ভরবেগের পরিবর্তন হার সেটা কিভাবে পাবো দেখো। সেটা আমরা যদি এই তিনটা অক্ষ বরাবর যোগ করে দিই তাহলে পেয়ে যাব। সেটা আমরা যোগ করব। দেখো, এক্স অক্ষ বরাবর কি ছিল? টু মিউ ইউ ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল। ওয়াই অক্ষ বরাবর ছিল টু মিউ, ওয়াই অক্ষ বরাবর কি? টু মিউ ভি ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল, প্লাস জেড অক্ষ বরাবর কি ছিল? টু মিউ ডাব্লু ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই এল, এমন ছিল। সবার কাছে দেখো তো, সবার কাছে দেখো তো ওই হচ্ছে টু মিউ বা ভাগ এল কমন আছে কিনা দেখো, সবার কাছে কমন আছে, একই জিনিস। তাহলে টু মিউ ভাগ এল কমন নাও, তাহলে এখানে কি থাকবে? ই ওয়ান স্কোয়ার, এখানে থাকবে বি ওয়ান স্কোয়ার, এখানে থাকবে ডাব্লু ওয়ান স্কোয়ার। একটু আগে আমরা যখন করেছিলাম এখানে, তখন সি ওয়ান স্কোয়ার সমান পেয়েছিলাম ই ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কোয়ার। এটা 1 নম্বর সমীকরণ ছিল, 1 নম্বর সমীকরণ ছিল এটা। ওখান থেকে আমরা ইউ স্কয়ার প্লাস ইউ ওয়ান স্কয়ার প্লাস ভি ওয়ান স্কয়ার প্লাস ডাব্লু ওয়ান স্কয়ার সমান সি ওয়ান স্কয়ার লিখতে পারবো। তাহলে এটা কি লেখা যাবে? টু মিউ ডিভাইড বাই এল ইন্টু সি ওয়ান স্কয়ার, এটা। তাহলে এটা হলো একটি বা প্রথম, আমরা যদি প্রথমটার কথা কল্পনা করি, এটা কিন্তু প্রথম সি ওয়ান, তাহলে এটা প্রথম কণার ভরবেগের পরিবর্তন হয়। এটা কি প্রথম কণার ভরবেগের পরিবর্তনের হার। একইভাবে যদি দ্বিতীয় কণার ভরবেগের পরিবর্তনের হার হিসেব করো তাহলে কি হবে? টু মিউ ডিভাইড বাই এল, আর এখানে সি ওয়ান না হয়ে সি টু হবে দ্বিতীয় কণা। তাই তৃতীয় কণার ক্ষেত্রে যদি হিসাব করো তাহলে কি হবে? টু মিউ সি, এটা সি ওয়ান না, সরি সি টু, এটা হবে ভাগ এল সি থ্রি স্কোয়ার, এমন ডট 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 ডট। হ্যাঁ, তাহলে আমরা যদি এক্স সংখ্যক কণার বা এক্স তম কণার ভরবেগের পরিবর্তনের হারটা দেখি তাহলে কি হবে বলো? টু মিউ ডিভাইড বাই এল, আর এখানে হবে সি এক্স স্কোয়ার, এমন। কারণ এক্স তম, এখন যখন 3 নিয়েছিলাম তখন সি থ্রি দিয়েছিলাম, তাহলে যখন এক্স নেব তখন কি দেবো? সি এক্স দেবো। ক্লিয়ার বিষয়টা? এখন দেখো, তুমি যদি যোগ করে দাও প্রথম কণার ভরবেগ, দ্বিতীয় কণার ভরবেগ, তৃতীয় কণার ভরবেগ, হবে ডট ডট এক্স সংখ্যক কণার ভরবেগের হার যদি যোগ করো, এক্স সংখ্যক কণার ভরবেগের হার তুমি যদি যোগ করে দাও, অতএব এক্স সংখ্যক কণার ভরবেগের পরিবর্তনের হার কি হবে বলো তো? সবগুলো যোগ করে দিতে হবে এন সংখ্যক পর্যন্ত। তাহলে হবে তোমার এই যে টু মিউ, টু মিউ ডিভাইড বাই এল, আমি একেবারে কমন নিয়ে নিলাম, সবার যেহেতু একই। দেখো, তুমি এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এটা করবে ডট ডট দিয়ে, তাই না? আচ্ছা, করেই দিই। সি ওয়ান স্কোয়ার প্লাস টু মিউ ডিভাইড বাই এল সি টু স্কোয়ার প্লাস ডট 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 ডট, এভাবে চলে যাবে, প্লাস টু মিউ ডিভাইড বাই এল সি এক্স স্কোয়ার, এভাবে এমন হবে, তাই তো? তাহলে দেখো তো সবার কাছে টু মিউ ডিভাইড বাই এল কমন আছে কিনা, নিয়ে নাও। টু মিউ ডিভাইড বাই এল যদি কমন নাও তাহলে এখানে থাকবে সি ওয়ান স্কোয়ার, এখানে থাকবে সি টু স্কোয়ার, আর এখানে থাকবে ডট 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 দিয়ে
cx স্কয়ার, এমন না? এমনই তো। এখন দেখো, এখন আমরা আরএমএস বেগটা কেমন ছিল বলো? আরএমএস সমান ছিল রুট ওভার c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস c3 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cn স্কয়ার বা cx স্কয়ার ডিভাইড বাই n, এমন ছিল। তার মানে তোমার এখানে একটা x আনতে হবে, তবেই তুমি এখানে এদের পরিবর্তে x আনতে হবে, এক্সটা এবং রুট আনতে হবে, তবেই তুমি এদের পরিবর্তে কি লিখতে পারবা, আরএমএস লিখতে পারবা, আরএমএস। ঠিক আছে, সিআরএমএস, এটা সিআরএমএস মানে বেগ, এটা বেগ। তাহলে দেখো আমরা এক কাজ করতে পারি, এটা এর যদি এক্স দিয়ে ভাগ করিয়ে দিই সাপোজ, তার মানে এর এক্স দিয়ে গুণ করে দিতে হবে, তার মানে এটা কেটে আবার এটা ফিরে আসা যাবে। ক্লিয়ার? এইটা আর এইটা কেটে আবার দেখো এটা ফিরে আসা যাবে। আমি জাস্ট এর সাথে মেলানোর জন্য এখানে একটা এক্সট্রা কি নিয়েছি, এক্স নিয়েছি। এখন দেখো আমরা এই ভেতরে যতটুকু আছে এতটুকুকে আমি এইভাবে করে দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিলাম, কোনো সমস্যা? স্কোয়ার আর রুটে কেটে যে আবার এটা আসবে, স্কোয়ার স্কোয়ার আর রুট কাটবে, কেটে আবার এটা আসবে, লেখা যায় এর সাথে মেলানোর জন্য, এই রুট করার জন্য। ওকে, তাহলে এখানে আসলে কি আসছে দেখো, অ্যাকচুয়ালি 2 মিউ ডিভাইড বাই এল, আর ওখানে তো এক্স ছিল, এক্সটা এখানে আনো, আর এর পরিবর্তে তুমি লিখতে পারবা সিআরএমএস। কি লিখতে পারবা? সিআরএমএস। কার পরিবর্তে? এই রুট ওভার c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস cx স্কয়ার ডিভাইড বাই x এর পরিবর্তে, এর মতো তাই এটা লিখতে পারবে। এখনো তো এই স্কয়ারটা আছে, স্কয়ারটা এখানে হবে, এই যে। এটা কি বোঝা গেল? আশা করি এটা বোঝা গেছে। এখন আমরা দেখো জানি যে f সমান হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, এটা জানি না আমরা, ভরবেগের পরিবর্তনের হার, এটা তো জানি আমরা। এফ সমান কি? ভরবেগের পরিবর্তনের হার, এটা কিন্তু জানি। তো ভরবেগের পরিবর্তনের হার কত পেয়েছো, এটা বসিয়ে দাও। তাহলে এফ সমান আবার জানি পি এ, তাই না? আমরা পি সমান কি জানি? এফ ভাগে। তাহলে এখানে এফ সমান কি লেখা যাবে? এফ সমান লেখা যাবে এখান থেকে, এফ সমান লেখা যাবে পি এ। তো সেখান থেকে আমরা এফ সমান পি এ লিখেছি। ওকে, আর ভরবেগের পরিবর্তনের হার তুমি কত পেয়েছো? 2 মিউ 2 মিউ এক্স ডিভাইড বাই এল লিখেছো, এটা পেয়েছো। ওকে, ভরবেগের পরিবর্তন হার তুমি এটা পেয়েছো। এখন দেখো এ মানে কি? এ মানে হচ্ছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আমরা যখন প্রথমে করেছিলাম তখন ক্ষেত্রফল সমান পেয়েছিলাম এল স্কয়ার। ঘনকের ক্ষেত্রফল কত পেয়েছিলাম? ঘনকের ক্ষেত্রফল পেয়েছিলাম 6 এল স্কয়ার, তাই তো? কত পেয়েছিলাম? 6 এল স্কয়ার। আর এখানে কি বলতো? 2 মিউ এক্স ডিভাইডেড বাই এল। এখন এই মিউ এক্স এর পরিবর্তে আমরা একটা জিনিস লিখবো, এটা কি জানো? আমরা যখন পড়েছিলাম তখন এমন ছিল যে এক্স সংখ্যক কণা আমি ধরেছিলাম, এক্স সংখ্যক কণা ধরেছিলাম, প্রত্যেকটার কণার ভর ছিল, প্রতিটার ভর সমান ছিল মিউ। তাহলে প্রতিটার ভর যদি মিউ হয়, এক্স সংখ্যকের ভর কি হবে? মিউ মিউ এক্স হবে। আবার আমি মোট ভর ধরেছিলাম অণুগুলোর, মোট ভর সমান এম ধরেছিলাম, স্মল এম। তাহলে এই মিউ এক্স এর পরিবর্তে আমরা কি স্মল এম লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। তো লিখে দাও, এখানে কি লেখা যাবে? এখানে পি সিক্স, একেবারে ওই পাশে নিয়ে যাও এই 6 এল স্কয়ার কে। তাহলে পি সমান কি হবে বলো? পি সমান হবে এখানে 2 স্মল এম, নিচে এল তো ছিলই, এই 6 তো চলে যাচ্ছে, তাহলে 6 এল স্কয়ার। এই 6 এল স্কয়ার আছে এই পাশে ভাগ, যখন ওই গুণ যখন ওই পাশে যাবে তখন গুণ, 6 এল স্কয়ার পি এর সাথে আছে গুণ সম্পর্কে, যখন ওই পাশে যাবে তখন ভাগ হয়ে যাবে। দেখো ভাগ হয়ে গেছে। কার সাথে ভাগ হয়? ওপরে যে থাকে তার সাথে ভাগ হয়, আর নিচে যে থাকে তার সাথে গুণ হয়। কিন্তু একটু দেখো এটা, তাহলে 2 এম মানে কাটাকাটি করা যায়, আমরা কেটে দিই একেবারে, এটা লেখা যায় 3, তাই না? তাহলে হচ্ছে 1/3, এম ছিল এম থাকলো, আর নিচে এল আর এল স্কয়ার গুণ করলে এল কিউব হয়।
এল আর এল স্কয়ার গুণ করলে এল কিউব হয়, তাহলে পি সমান কি পেলাম, এটা পেলাম। এখন দেখো পি সমান কি লেখা যাবে, 1/3 এম, আর এই এল কিউব মানে কি আয়তন, আয়তন কি কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়। এল কিউব মানে কি ঘনকের আয়তন, তো ঘনকের আয়তন কি কি দ্বারা প্রকাশ করা হয়, ভি দ্বারা প্রকাশ করা হয়, তো ভি লিখেছি। এখন তুমি যদি এই ভি কে এই পাশে নিয়ে আসো তাহলে কি হবে, পি ভি ইজ ইকুয়াল টু 1/3 এম, ও সরি, আর এখানে সি স্কয়ার, সি আর এম এস স্কয়ার এটা লিখতে ভুলে গেছিলাম, তো শুধু সি লেখো, হ্যাঁ, আর এম এস মনে করো এটা আর এম এস, তো এখানে হবে সি স্কয়ার, এটা কিন্তু স্মল এম। ওকে, আমরা কিন্তু এন সমান জানি হচ্ছে স্মল এম ডিভাইড বাই ক্যাপিটাল এম, তার মানে অনুর ভর ডিভাইড বাই আণবিক ভর, অনুর যে মোট ভর ডিভাইড বাই আণবিক ভর, এটা কিন্তু জানি। তাহলে এখান থেকে দেখো তো এম সমান কি লেখা যাবে, এম সমান লেখা যাবে এম এন, এটা লেখা যাবে না, অর্থাৎ আণবিক ভর ইন্টু মোল সংখ্যা লেখা যাবে। তাহলে এখানে বসাবো ওটা, তাহলে কি হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু 1/3 এর পরিবর্তে এম এন লেখো সি স্কয়ার। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এটাই হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ। এখন দেখো আমরা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ সম্পর্ক দেখব। ওকে, এই সম্পর্কগুলো ইম্পর্টেন্ট, তো চলো আমরা শুরু করি। আমরা এখান থেকে দেখো কি করতে পারি, এখান থেকে এই জায়গা থেকে লেখা যায় 1/p সমান 1/3 আর এম ভাগ ভি সমান রো সমান আমরা কি জানি বলতো, এম ভাগ ভি। তাহলে এই এম ভাগ ভি এর পরিবর্তে আমরা লিখতে পারি রো, আর সাথে সি স্কয়ার ছিল সেটা থাকলো। এখন আমরা সি এর মানটা নির্ণয় করতে চাই, অর্থাৎ আর এম এস বেগের মানটা নির্ণয় করতে চাই ঘনত্ব থেকে এবং চাপ থেকে। তাহলে কিভাবে নির্ণয় করবো দেখো, আমি যদি একটু পাঁচটা চেঞ্জ করি তাহলে হবে 1/3 রো সি স্কয়ার ইজ ইকুয়াল টু পি, এমন হবে, তাই তো। এখন সি সমান কি লেখা যাবে, সি সমান লেখা যাবে রুট ওভার এই থ্রি যখন ওই পাশে যাবে, আচ্ছা আরেক লাইন করি আমরা, এই থ্রি এর সাথে গুণ হয়ে যাবে মানে 3p, আর এই রো সি স্কয়ারের সাথে কি আছে, গুণ আছে, তাহলে ওই পাশে যাবে তখন ভাগ হয়ে যাবে, এইভাবে রো, এটা কিন্তু রো, এটা কি রো, আর এটা হচ্ছে পি মানে চাপ। তাহলে সি সমান কি লেখা যাবে, রুট ওভার 3p ডিভাইডেড বাই রো, কি লেখা যাবে, রুট ওভার 3p ডিভাইড বাই রো। তাহলে আর এম এস বেগ সি সমান কি লিখতে পারবো, রুট ওভার 3p ভাগ রো লিখতে পারবো। আবার দেখো আমরা এখান থেকে আমরা জানি যে পিভি ইজ ইকাল টু এনআরটি, এমন জানি না একটা সূত্র। এখন আমরা যদি এই আদর্শ গ্যাসের যে গতীয় সমীকরণটা আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণে যদি আমরা পিভি এর পরিবর্তে এনআরটি বসাই তাহলে সেই ক্ষেত্রে সি এর আরে একটা সমীকরণ হবে। তো চলো দেখি সেটা কি হয়। তাহলে এখানে পিভি এর পরিবর্তে আমরা দেবো এনআরটি, এনআরটি ইজ ইকাল টু, এই পাশে কি আছে 1/3 এম এন, 1/3 এম এন সি স্কয়ার, এমন আছে তাই না। এখন দেখো আমাদের মান লাগবে সি এর, কার মান লাগবে সি এর, আমরা আর এম এস বেগটা নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে কি হবে বলতো, এম মানে স্থানটা চেঞ্জ করো, মানে পাঁচটা চেঞ্জ করো, তাহলে আমরা পাঁচটা চেঞ্জ করি, ঠিক আছে, পাঁচটা যদি চেঞ্জ করো তাহলে 1/3 এম এন সি স্কয়ার সমান হবে এন আর টি, এমন। এবার আমাদের লাগবে হলো সি এর মান, তাহলে সি এর সাথে যে যে আছে তাদেরকে এক এক করে এভাবে পাঠিয়ে দাও। তাহলে এখানে হবে সি স্কয়ার সমান এন আর টি, আর এই থ্রি আছে এই পাশে কি আকারে, থ্রি আছে এই পাশে গুণ, তাহলে ওই পাশে ভাগ, ওই পাশে যখন যাবে তখন এর সাথে গুণ হয়ে যাবে। আর এই এম আর এন এই দুইটা গুণ আছে, তাহলে মানে সি স্কয়ারের সাথে গুণ আছে, তাহলে ওই পাশে যাবে তখন হয়ে যাবে ভাগ, এন এন কেটে যায়, তাই তো। তাহলে কি থাকে বলতো, সি সমান একবারে লিখছি রুট ওভার 3 আর টি ভাগে এমন লেখা যায়, অর্থাৎ 3 আর আর টি যদি গুণ করো তাহলে 3 আর টি আর নিচে এম থাকছে, এ একটা। তাহলে সি সমান আমরা কয়টা পেলাম বলতো, এ একটা পেয়েছি, একটা পেয়েছি, এটা কিন্তু সি আর এম এস, এটা কি, এটা কিন্তু সি আর এম এস, সি আর এম এস সমান একটা পেলাম রুট ওভার 3p ডিভাইড বাই রো, আর একটা পেয়েছি হচ্ছে
3RT ডিভাইড বাই m। এখন তোমার যদি আণবিক ভর না দিয়ে মানে অণুগুলোর মোট ভর দিয়ে দেয় তখন কি করবা? তখন সূত্র হচ্ছে √3 kT ভাগ স্মল m। এইটা অর্থাৎ আর এর জায়গায় হয়ে যাবে কে এবং ক্যাপিটাল এম এর জায়গায় হয়ে যাবে স্মল এম। ক্লিয়ার? তো এইভাবে তুমি খুব সহজেই সিআরএমএস বেগটার মান নির্ণয় করতে পারবা। এখন এখান থেকে আমরা গতিশক্তিটাও হিসাব করতে পারি, গড় গতিশক্তি যেটা আছে সেটা হিসাব করতে পারি। তো দেখো কিভাবে সেটা। আমরা যে গতির সমীকরণটা পেয়েছি সেটা কেমন? পিভি ইজিক্যাল টু 1/3 mnc²। এমন এই সিটা কিন্তু আর এন এস। ওকে, এখন দেখো আমরা এটি সমান লিখতে পারি পিভি ইজিক্যাল টু 1/3 স্মল mc² লিখতে পারি। এই যে এম এন সমান কি লিখতে পারি? স্মল এম, মানে ক্যাপিটাল এম ইন্টু এন সমান কি লিখতে পারি? স্মল এম লিখতে পারি। লিখলাম। এখন আমরা গতিশক্তি সূত্র কি জানি? যে হাফ থাকা লাগবে, তার আগে কি থাকা লাগবে? হাফ। তো এর আগে কি হাফ আছে? হাফ নেই, তাহলে হাফ আনতে হবে। কিভাবে আনবো দেখো, পিভি ইজিক্যাল টু 1/3 ইন্টু 2 ইন্টু 1/2 লেখা যায় না? 2 2 কেটে তো একই থাকবে না, তাহলে এটা লেখা যায়। জাস্ট আমি এর এই যে এর এটা গতিশক্তির সাথে মিলাবো, তাই এম সি। তাহলে দেখো পিভি ইজিক্যাল টু 1 মানে 2 কে 2 ভাগ হচ্ছে 3, তাই তো? এমন হবে ইনটু হাফ এম সি স্কয়ার এমন হবে। তো আমরা হাফ এম ভি স্কয়ার বা হাফ এম ইনটু বেগ স্কয়ার সমান কি জানি? হাফ ইনটু ভর ইনটু বেগ স্কয়ার সমান কি জানি? গতিশক্তি। কি জানি? গতিশক্তি। তাহলে এর পরিবর্তে এইটুকের পরিবর্তে আমরা গতিশক্তি লিখতে পারবো। তাহলে কি লেখা যাবে? পিভি ইজিক্যাল টু 2/3 ইনটু ই কে কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে গতিশক্তি। দেখো আমি যদি পাঁচটা চেঞ্জ করি তাহলে কি হবে? 2/3 ই কে ইজিক্যাল টু পিভি এমন হবে। পাঁচটা চেঞ্জ করেছি জাস্ট। এখন আমাদের শুধু এপাশে ই কে রাখবো, তাহলে এপাশে কি হবে বলতো? এই 3 যখন ওই পাশে যাবে তখন গুণ হয়ে যাবে, মানে উপরে যাবে। আর 2 যখন ওই পাশে যাবে, গুণ আছে ওই পাশে গেলে নিচে চলে যাবে, মানে ভাগ হয়ে যাবে। পিভি এমন হবে। আবার এই পিভি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? 3/2 এনআরটিও লিখতে পারি। এনআরটিও লিখতে পারি। তাহলে এটা আমরা দুইটা লিখতে পারি। এটা এখানে লেখো 3/2 এনআরটি। তাহলে গতিশক্তি সমান কি লিখতে পারবা? 3/2 পিভি অথবা 3/2 এনআরটি, এটাও লিখতে পারবা। এখন আমি যদি গড় গতিশক্তিটা হিসাব করি তাহলে কি হবে? গড় গতিশক্তি সমান হবে ই কে ভাগ হচ্ছে এক্স, তাই না? গতিশক্তিকে এন সংখ্যক কণার গড় গতিশক্তি মানে কি? গতিশক্তিগুলোর যোগফলকে ওর যে সংখ্যা সেটা দ্বারা ভাগ করা, তাই করেছি। এখন দেখো আমরা ই কে এর মান কত পেয়েছি? 3/2 এনআরটি পেয়েছি, আর নিচে এক্স। আমরা এন সমান কি জানি? এখানে এন সমান জানি হচ্ছে এক্স ডিভাইড বাই এন। জানি না? এটা হচ্ছে মূল সংখ্যা। মূল সংখ্যা সমান হলো ওই যে কণার সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা, সেটা। এখান থেকে এক্স সমান কি লিখতে পারবো? এন ইন্টু এন এ, এটা লিখতে পারবো। তাহলে এক্স এর পরিবর্তে এখন তুমি এটা লেখো। তাহলে 3/2 এন আর টি, নিচে হচ্ছে এন এন এ। এখন এন এন কেটে যায়, তাই তো? তাহলে কি থাকে টোটাল, মানে ফাইনালি কি থাকে? 3/2 উপরে থাকছে আর টি, নিচে থাকছে হচ্ছে এন এ। এটা এটা কি কিসের মান? এটা হলো গড় গতিশক্তির মান। গড় গতিশক্তি। তাহলে এখান থেকে দেখো কয়েকটা সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট। একটা একটা এবং একটা, এই তিনটা সম্পর্ক খুব ইম্পর্টেন্ট।